এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রথম যে যুগটা, এই যুগটা হচ্ছে মানুষের কি ভূমিকা ছিল। ওই আদিম আদিম মানুষ যখন আস্তে আস্তে তার উদ্ভব ঘটছে, সে হচ্ছে আপনার খাদ্য সংগ্রহকারীর ভূমিকা পালন করছে। খাবার ফুরিয়ে গেলে সে স্থান পরিবর্তন করছিল একটা জায়গা থেকে আরেকটা জায়গা, নতুন নতুন হচ্ছে জঙ্গল, খাদ্যাঞ্চল এক একটা। আর এই সময় হচ্ছে মানুষ দল বেঁধে থাকতো, এক একটা গোষ্ঠী ছিল। সংখ্যা যখন গোষ্ঠীর জনসংখ্যা বেড়ে যেত, তখন একটা আলাদা গোষ্ঠী তৈরি হতো। এখন এরপরে পরে ফলে যেটা হলো, সেটাও একটা বিরাট ব্যাপার, সে যে আপনার মানুষ আস্তে আস্তে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল। যেমন ধরুন, এই যে এপ বা যে বানর থেকে মানুষের উদ্ভব, সেই এপকে বা এই যে আদিম মানুষকে আমরা প্রথম দেখেছি আফ্রিকা মহাদেশে। এবার এই খাবারের তাগিদে আস্তে 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 তারা অন্যান্য স্থানে চলে গেছে। সারা বিশ্ব জুড়ে আস্তে আস্তে তার হচ্ছে প্রসার ঘটেছে। এখন আরেকটা বিষয় হলো যে জঙ্গলের মধ্যে তারা ঘুরছে, তখন হচ্ছে যে আপনার আত্মরক্ষার প্রশ্নটা এলো। বন্যজন্তু হঠাৎ করে আক্রমণ করে বসছে, তাহলে রুখবে কি করে? রুখতে হবে, তাহলে হচ্ছে আপনার নতুন ধরনের হচ্ছে হাতিয়ার চাই, অর্থাৎ অস্ত্র চাই। এই প্রথম অস্ত্রটা কি হলো? গাছের ডাল ভেঙে লাঠি। তারপরে তারা দেখলো যে পাথরকে ব্যবহার করা যায়, পাথরের অস্ত্র তৈরি করলো তারা। পাথরকে ভেঙে ঘষে ঘষে তারা হচ্ছে আপনার পাথরের অস্ত্র বানালো। আমরা এই সময়টাকে বলি প্রস্তর যুগ। এখন হচ্ছে যে এটা তো হলো। এবার হচ্ছে যে আপনার ধরুন কোনো মানুষ খাবার খুঁজতে খুঁজতে তারা হচ্ছে আপনার একটা জায়গায় প্রচুর হচ্ছে যে আপনার খাদ্য দেখতে পেল, ফলের গাছ দেখতে পেল। তাহলে সবাই তো একসঙ্গে একটা জায়গাতেই যাচ্ছে এমনটা নয়, একজন বা দুজন মানুষ দেখতে পেল। তাহলে অন্যদেরকে তো ডেকে আনতে হবে, তাদেরকে তো বলতে হবে যে এখানে এসো, এইখানে এসো, এখানে অনেক খাবার রয়েছে। তো আপনার সেক্ষেত্রে কি করতে হবে? কাছাকাছি থাকলে প্রথম তারা কি করত? ইশারা ইঙ্গিতের মধ্যে দিয়ে ডাকাডাকি করত। কিন্তু ধরুন কাছাকাছি কেউ নেই, তাহলে সে কি করবে? আবার এমনও হতে পারে যে কোনো বন্যজন্তু আক্রমণ করলো, আক্রমণ করে ওই গোষ্ঠীর কাউকে হচ্ছে মেরে ফেললো বা তুলে নিয়ে চলে গেল। তখন তো হচ্ছে যে আপনার অন্যদেরকে ডাকতে হবে। তখন তো মানে কাছাকাছি না থাকলে তো ডাকা সম্ভব নয়। তখন তারা উপায় খুঁজতে লাগলো, এবং আস্তে আস্তে আমাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটার হচ্ছে সে ওইখানটা দিয়ে চেষ্টা করতে লাগলো আস্তে 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 যে একটা আওয়াজ দেব, আওয়াজ, এই যে স্বর বা আওয়াজ, এইটা হচ্ছে বের করার চেষ্টা করলো। আবার ধরুন এই যে স্বর বা আওয়াজ, সেইটা এক একটা ধরনের ক্ষেত্রে, এক একটা পরিস্থিতির ক্ষেত্রে আলাদা আলাদা হতে বাধ্য।
তাহলে সেই শটটাকে সে খেলিয়ে যখন খাবার দেখতে পাচ্ছে, আনন্দ হচ্ছে, তখন হচ্ছে যে সে একরকম ভাবে আওয়াজটাকে করার চেষ্টা করছে। আবার যখন কেউ বিপদে পড়ছে, বন্যজন্তু আক্রমণ করেছে, সেইখানটাতে অন্য মানুষকে জড়ো করার জন্য তার গলার থেকে অন্যরকম আওয়াজ বের করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এরকম ধীরে ধীরে বহু যুগ ধরে যে ষড়যন্ত্রের যে প্রয়াস, সেখানে হচ্ছে আপনার এটাকে ব্যবহার করতে করতে, চেষ্টা করতে করতে হচ্ছে মানুষের মুখ দিয়ে বেরিয়ে এলো ভাষা। এই আওয়াজগুলো থেকে আস্তে আস্তে, এই স্বর থেকে এলো ভাষা। তাহলে আমরা এটা বলতেই পারি যে শ্রমের প্রভাবে বস্তুর উন্নততর বিকাশের ফলেই মস্তিষ্কেরও বিকাশ হয়েছে। তাই বন্যপ্রাণীর শিকার এবং মাছ মাংস খাওয়ার ফলে মস্তিষ্কের আরো বিকাশ ঘটেছে। তারা আগে তো নিরামিষ ভোজী ছিল, ফলমূল ইত্যাদি খেত। এবার দেখলো যে নদীতে মাছ রয়েছে, কেউ ধরুন ধরলো কি, তো সেই মাছটা খেয়ে বললো যে তো খাওয়া যায়, ভালোই, তো খেলো। অর্থাৎ আমিষ জাতীয় যে খাবার, সেই খাবার হচ্ছে যে আপনার তারা খেতে শুরু করল। আর এই যখন আপনার মানে এই আমিষ জাতীয় খাবারের যখন ব্যবহারটা শুরু হলো, তখন কিন্তু হচ্ছে আপনার মস্তিষ্কের আরো আরো করে বিকাশ ঘটলো। আমিষ ভক্ষণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে হচ্ছে মস্তিষ্কের বিকাশের মধ্যে দিয়ে একটা পরিবর্তন আনলো। এইখানটাতে আরেকটা জিনিস কাজ করলো, সেটা হচ্ছে আগুন আবিষ্কার। এই আগুন আবিষ্কারটা হচ্ছে একটা বৈপ্লবিক উত্তরণ, একদম রেভলিউশনারি একটা আপলিফমেন্ট। মানুষ এটা দেখেছে, তো জঙ্গলে থাকে, দেখেছে জঙ্গলের মধ্যে মাঝে মাঝে আগুন লেগে যায়। তো আমরা জানি বিষয়টা এখন, যে জঙ্গলের মধ্যে কি হয়, আমরা বলি দাবানো, আগুন লেগে গেছে, দাবানো, গাছে গাছে ঘষাঘষি লেগে হচ্ছে আগুন ধরেছে এবং জঙ্গল জ্বলতে শুরু করেছে। আস্তে আস্তে ধরুন সেই আগুন, প্রথমে মানুষ ভয় পেয়েছে, তার কাছাকাছি যেতে পারেনি, প্রচন্ড প্রচন্ড উত্তাপ আগুনের, তার কাছাকাছি সে যায়নি। এবার যখন আস্তে আস্তে আগুনটা নিভলো, তখন হচ্ছে মানুষ গিয়ে দেখলো যে এমনি তো গাছপালা পুড়েছে টুড়েছে ঠিকই, কিন্তু কিছু জীবজন্তুও মরে পড়ে রয়েছে। এবার তারা হচ্ছে যে আপনার মানে ওই যে পোড়া অর্ধদগ্ধ যে প্রাণী, সেই প্রাণীর থেকে খানিকটা মাংস খুবলে নিয়ে খেয়ে দেখলো, আর এ তো আরো সুস্বাদু, কাঁচা মাংসের থেকে তো এটা আরো অনেক ভালো। তাহলে আমরা যদি এই আগুনটাকে সংরক্ষণ করি, তাহলে আমরা আমাদের যখন প্রয়োজন হবে, তখন আমরা এই যে শিকার করব যেসব প্রাণী, সেগুলোকে আমরা পুড়িয়ে খাবো, যেটা অত্যন্ত সুস্বাদু। এইভাবে সে হচ্ছে আগুনের সংরক্ষণ শিখল। তো এটা তো আবার মুশকিল, আগুন একেবারে জ্বলিয়ে রাখা সারা বছর ধরে, এটা তো একেবারে খুব সহজ ব্যাপার তা তো নয়। তাহলে সে চেষ্টা করলো আগুন কিভাবে জ্বালানো যায়। তো দুটো শুকনো কাঠ দিয়ে ঘষলো, ঘষতে 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 দেখলো আগুন লেগে গেছে। শুকনো কিছু পাতা দিল, আগুন লেগে গেল,
পাতার মধ্যে, তাহলে দেখলো তাহলে তো আগুন সৃষ্টি করা যায়, আগুন তৈরি করা যায়। আবার ধরুন পাথর দিয়ে, দুটো আমরা এই যে চকমকি পাথর বলি, এরকম ওরা পাথর ঘষতে ঘষতে দেখলো যে পাথর দিয়েও ঘষে হচ্ছে আপনার আগুন সৃষ্টি করা যায়। তাহলে এইবার হচ্ছে আগুনের ওপরে মানুষের নিয়ন্ত্রণটা স্থাপিত হল, আগুনের ওপরে মানুষের দখলটা কায়েম হলো। এখন হচ্ছে যেটা বলছিলাম যে কাঁচা মাংস থেকে পোড়া মাংস, সেদ্ধ মাংস, জলটাকে গরম করে তার মধ্যে দিয়ে সেদ্ধ করে খেয়ে দেখলো বাহ এটাও তো ভালো, এ খেলে কোনো অসুবিধে নেই। এইখানটাতে যেটা ঘটলো সেটা হচ্ছে মানুষের যে পরিপাক ক্রিয়া, এই পরিপাক ক্রিয়াটা বদলাতে লাগলো। কাঁচা মাংস খাওয়ার জন্য শরীরের যে শারীরবৃত্তীয় যে আপনার প্রত্যঙ্গগুলো রয়েছে সেখানে পরিবর্তন এলো, যার ফলে দেখবেন আমরা বলি যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। আমরা জানি অ্যাপেন্ডিসাইটিসটা কি, একটা অ্যাপেন্ডিক্স বলে একটা জিনিস আছে আমাদের শরীরে, একটা অঙ্গ আছে। এই অ্যাপেন্ডিক্সটা কিন্তু ব্যবহার হতো যখন মানুষ কাঁচা মাংস খেত, সেই কাঁচা মাংসকে হজম করার জন্য অ্যাপেন্ডিক্স হচ্ছে আপনার ব্যবহৃত হতো। কিন্তু আপনার এখন তো মানুষ হচ্ছে যে পোড়া মাংস সেদ্ধ মাংস খেতে শিখে গেছে, খাচ্ছে সে আস্তে আস্তে আস্তে। এবার হচ্ছে সেখানেও এই যে পরিবর্তনটা হলো, এই যে অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান হিসাবে সে থেকে গেল, তার কোনো ফাংশন নেই শরীরের মধ্যে। যার ফলে দেখবেন যে অন্য কোনো অপারেশন অ্যাবডোমেনে করলে ডাক্তাররা হচ্ছে আপনার ইয়ে করে, ওই অ্যাপেন্ডিক্স তো অনেক সময় অপারেশন করে দিতে হয় বিভিন্ন কারণে, বিশেষ করে যখন ইয়ে হয় ইনফ্লেমেশন হয়, তখন হচ্ছে ডাক্তাররা বলেন যে এটা বাদ দিতে হয়। তো এই রকম ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। আর এই যে পোড়া মাংস সেদ্ধ মাংস খেতে খেতে মানুষের মস্তিষ্কেরও কিন্তু আরো আরো বিকাশ ঘটতে লাগলো। এরপর আগুনটাকে তারা আরো অন্যভাবেও ব্যবহার করলো, দেখলো যে মাটির মধ্যে কিছু রয়েছে, একটু চকচকে জিনিস রয়েছে, এই হাত দিয়ে নখ দিয়ে বা লাঠি দিয়ে খুঁড়ে বা কোন রকম যে হাতিয়ার বানিয়েছে তাই দিয়ে হচ্ছে যে সেগুলোকে নিয়ে আগুনে দিয়ে দেখলো যে গলে যাচ্ছে এবং একটা অন্যরকম শক্ত এক ধরনের পদার্থ তৈরি হচ্ছে, অর্থাৎ ধাতু। এই আকরিক ধাতু সেখান থেকে হচ্ছে এলো ধাতু, মিশ্র ধাতু, একটার সঙ্গে আরেকটা মিলিয়ে, যেটা ধরুন আমরা জানি যে তাম্রযুগ, হ্যাঁ, প্রস্তর যুগের পর আপনার তাম্রযুগ, তামার সঙ্গে পিতল, হ্যাঁ, এইগুলো হয়েছে এবং আরো পরে এসছে লৌহ যুগ। তো এইটা হচ্ছে যে আপনার মানে আস্তে আস্তে এক একটা যুগ থেকে আরেকটা যুগে, একটা পর্ব থেকে আরেকটা পর্বে মানুষ হচ্ছে পদার্পণ করছে। এখন হচ্ছে যে আমাদের যেটা পর্যালোচনা করতে হবে সেটা হচ্ছে যে তাহলে মানুষ কিভাবে এগোল। ওই যে এপ জাতীয় বানর, সেখান থেকে আস্তে আস্তে আদিম মানুষ যে হচ্ছে দু পায়ে সোজা, মেরুদণ্ডটাকে সোজা করে হাঁটতে পারে, সে তার জীবনযাত্রাকে কিভাবে এগিয়ে নিয়ে গেল।
আমরা প্রথমে বলেছি যে পশুপালন করতে শিখেছে, যে আপনার এটা তো হতো যে ধরুন প্রাণীর মাংস টাংস খাচ্ছে, তো ভালো, কিন্তু সবসময় তো গেলেই যে শিকার করতে পারবে, পশু পাখি ধরতে পারবে, এমনটা হয় না। তখন মানুষ ভাবলো যে তাহলে যদি একটা জায়গায় তাদেরকে ঘিরে রাখা যায়, তাহলে আমাদের প্রয়োজন মতো হচ্ছে যে আমরা মাংস ওখান থেকে গ্রহণ করতে পারবো। এইভাবে কিন্তু পশুপালন কথাটা এসছে। এবার পশুপালন থেকে কোথায় গেল? কৃষি উৎপাদন। এই পশুপালন থেকেই কিন্তু কৃষি উৎপাদন এসছে, কারণ পশুকে তো খেতে দিতে হয়। তাহলে হচ্ছে আপনার মানে তারা তৃণভোজী প্রাণী। এই তৃণভোজী প্রাণী তাদের করার জন্য হচ্ছে যে দেখলো যে ঘাস ওরা খাচ্ছে, বেশ ভালো খায় এবং খেলে ভালো থাকে, মাংসও বৃদ্ধি হয় তাদের শরীরে। তখন যেটা হচ্ছে যে আপনার তারা ওই ঘাস খানিকটা খানিকটা করে তুলে নিয়ে গিয়ে আস্তে আস্তে করলো, জায়গাটাও বাড়লো, ঘাস তৈরি হলো। আবার যেটা দেখলো যে কিছু দানা শস্য রয়েছে, সেগুলো হচ্ছে যে আপনার খেতে ভালো, তো সেগুলো আবার হচ্ছে কি যে যখন ওই দানাগুলো নিচে পড়ে যায়, সেখান থেকে আবার নতুন হচ্ছে যে গাছ গজিয়ে ওঠে। তখন মানুষ ভাবলো যে আমরা তাহলে যদি এটাকে ওই মাটিতে একটু খুঁড়ে টুড়ে দিয়ে আমরা যদি ছড়িয়ে দিই, তাহলে তো আমরা এইগুলো পাবো। এইভাবে আস্তে 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 মানুষ তার প্রয়োজন, অভিজ্ঞতা এইসব মিলিয়ে হচ্ছে কৃষি উৎপাদনে এলো। তাহলে পশুপালনের পর কৃষি উৎপাদন, এবং তারপরে হচ্ছে ধাতুর আবিষ্কার। এই ধাতুর যেটা আসা, সেটা কিন্তু একটা যদি বলেন, সেটা হচ্ছে যে ধাতু তো শিল্পের ক্ষেত্রে একটা বড় সহায়ক, যন্ত্রপাতি তৈরি করার ক্ষেত্রে সহায়ক। তাহলে শুধু আর অস্ত্র শস্ত্র শুধুমাত্র নয়, শিকার করার অস্ত্র নয়, কিছু যন্ত্রও হচ্ছে যে মানুষ তৈরি করতে শিখল। আর এই যে যখন পরিবর্তনগুলো হচ্ছে, তখন মানুষ দেখলো যে একটা কাঠের গুঁড়ি, সেটাকে যদি গড়িয়ে দেওয়া যায়, একটু ঠেলা দিয়ে দেওয়া যায়, তাহলে তো সে গড়াতে 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 চলে যায়। তাহলে এটাকে যদি একটু অন্যভাবে তৈরি করি, যদি আর একটু ছোট করে করে টুকরো করে যদি এটাকে ব্যবহার করি, অর্থাৎ গোলাকার চাকতি, এইটা হচ্ছে যখন এলো, এইভাবে হলো চাকা আবিষ্কার। এই চাকা আবিষ্কার হচ্ছে শিল্প সম্ভাবনার দরজাটাকে খুলে দিল। তাহলে এখানেও কিন্তু হচ্ছে শ্রমের যে ভূমিকা, সেই ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে যখন এই সবগুলো হচ্ছে, এই কৃষি পশুপালন, কৃষি উৎপাদন, হ্যাঁ, ধাতব যন্ত্রপাতি তৈরি, চাকা, এই এই যে বিভিন্ন বিষয়গুলো, এখান থেকে যখন হচ্ছে যে আপনার আলাদা আলাদা দায়িত্ব বন্টন করা হচ্ছে মানুষের মধ্যে, তাহলে এই বন্টন করার মধ্যে দিয়ে এলো শ্রম বিভাজন। এই শ্রম বিভাজন মানে দায়িত্ব যেমন আলাদা আলাদা করে বন্টিত হলো, এক একটা বিষয়ে হচ্ছে দক্ষতা অর্জন করা, সেই কাজটাকেও কিন্তু অনেকটা সহজ করে দিল। এরপর একটা বিষয় আমরা যাব, সেই বিষয়টা হচ্ছে ধর্ম।
তো ধর্ম কিভাবে এসছে? ধর্ম হচ্ছে আদিম যুগেই এসছে, কিন্তু কারণ মানুষ তখন হচ্ছে উন্মুক্ত প্রকৃতির মধ্যে থাকে, এবং উন্মুক্ত প্রকৃতির মধ্যে থাকতে গিয়ে রোদে কষ্ট পায়, বৃষ্টিতে ভেজে, ঝড়ে খুব ভয় পায়, বজ্রপাত হলে আরো ভয় পায়, এবং তারা ভাবে যে আপনার শীতকাল, শীতে প্রচন্ড ঠান্ডা, থাকা খুব মুশকিল, তো বরফ পড়ে কোথাও, এর মধ্যে দিয়ে কিন্তু আবার ইয়েও এসছে, এই একটু গাছের ছাল বাকল দিয়ে পোশাক তৈরি করা, পোশাক পরা ইত্যাদি। কিন্তু এই যে জিনিসগুলো, যেগুলো কিন্তু হচ্ছে যে আপনার দেখা যাবে যে মানুষ ভয় পেত, প্রকৃতির এই ধরনের বিষয়গুলো সে ব্যাখ্যা করতে পারত না, যার ফলে সে কিন্তু ভয় পেত। তো এটাও ভাবতো মানুষ যে এর পেছনে নিশ্চয়ই এমন কোনো অদৃশ্য শক্তি আছে, যেটা হচ্ছে অতি প্রাকৃত হচ্ছে কোনো শক্তি, আমরা ইংরেজিতে বলবো সুপার ন্যাচারাল পাওয়ার। এইটাই হচ্ছে যে তোমার ভেবেছে, কারণ এর উপরে এর কোনো নিয়ন্ত্রণ তার মানুষের ছিল না। তো তখন কি করলো, তখন ভাবলো যে এই যে প্রচন্ড রোদ খরা, তাহলে সূর্যের উপাসনা করতে লাগলো। সূর্য একটা দেবতা হলো। এই বৃষ্টি, ঝড়, বজ্রপাত, এই সবই দেখা যাবে যে আমাদের দেশে যে হিন্দু ধর্ম, তাতে বিভিন্ন দেবদেবী আছে, এবং সব কিন্তু এ আছে যে এই আপনার এই যে রোদ যেটা আর কি, হ্যাঁ, এই আগুন, এইগুলো কিন্তু হচ্ছে যে আপনার মানে আগুনের, রোদ তো হচ্ছে সূর্য, আগুনের দেবতা কিন্তু হচ্ছে হিন্দু ধর্ম মতে সেটা হচ্ছে ব্রহ্মা। ঝড়, ঝড়ের দেবতা হচ্ছে আপনার পবন। বৃষ্টি বা জলের দেবতা হচ্ছে বরুণ। বজ্রের দেবতা হচ্ছে ইন্দ্র। এগুলো হচ্ছে হিন্দু শাস্ত্রের মধ্যে এইভাবে ভাগ করা হয়েছে। এবং শুধু হিন্দু শাস্ত্র বলে না, আমরা যদি মানে গ্রিসের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখব সেখানেও বিভিন্ন দেবদেবী রয়েছে, এবং তারা এক একটা বিষয়ের দেবদেবী। এই মানে এরকম এক একটা শক্তি, তার পেছনে এক একজন দেবতা, মানুষই হচ্ছে যে সেগুলোকে তার নাম দিয়েছে, তার তৈরি করেছে। তাহলে মানুষ দেখলো যে একে হচ্ছে মানে সন্তুষ্ট করতে হবে। এই যে একটা সাংঘাতিক ব্যাপার ঘটে যাচ্ছে, প্রলয় ঘটে যাচ্ছে, তাহলে এর পেছনে যে রয়েছে তাকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করতে গেলে পুজো দিতে হবে, উপাসনা করতে হবে, বিভিন্ন যেখানে যেমন পদ্ধতি সেই পদ্ধতিতে তারা করেছে। হ্যাঁ, তো এর মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে ধর্মের ব্যাপারটা এসছে। পরবর্তীকালে বিভিন্ন ধর্মগুরু তারা এক একটা হচ্ছে যে আপনার ধর্ম মত তার প্রতিষ্ঠা করেছেন, দিয়ে এক একটা ধর্মের নাম হয়েছে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু মূলত ধর্ম এসেছে মানুষের প্রকৃতির কাছে অসহায়তা থেকে। এরপরে হচ্ছে যেটা হচ্ছে যে বাথরুম এরকম হলে কি করেছে, গুহা মানে পালিয়ে গেছে, কিছু হচ্ছে, পালিয়ে গিয়ে এই পাহাড়ের গুহার মধ্যে সে ঢুকে গেছে, আশ্রয় নিয়েছে। কিন্তু একটা গুহার মধ্যে তো এত মানুষ থাকতে পারে না, সংখ্যা তো বাড়ছে ক্রমশ। তাহলে কি হবে? তাহলে একটা আশ্রয় দেখতে হবে, আশ্রয় তৈরি করতে হবে। মানুষ তখন গাছের ডাল পালা দিয়ে কিংবা হচ্ছে পাথর দিয়ে সাজিয়ে
তারা হচ্ছে বাসস্থান তৈরি করেছে, আশ্রয় বানিয়েছে, বাসস্থান তৈরি করেছে। তাহলে আমরা এবার হচ্ছে যে আমরা এই পর্বটাকে হচ্ছে শেষ করব, এই জায়গায় একটা উপসংহারের দিকে যাব। তাহলে একটা প্রশ্ন এখানে করতে হবে যে আচ্ছা, এই যে মার্ক্সবাদ বলতে গিয়ে এই যে বিজ্ঞানের কথা বললাম, এতগুলো কথা বললাম, সভ্যতার অগ্রগতি হলো, তো এইগুলো কি মানে মানে মার্কস এঙ্গেলসই আবিষ্কার করলেন? মানে অন্য কেউ না, মার্কস এঙ্গেলস এসে আবিষ্কার করলেন? না, একেবারেই নয়। এসব আবিষ্কার হচ্ছে যে বিভিন্ন বিজ্ঞানীরা তারা পর্যবেক্ষণ করেছেন, পর্যবেক্ষণ করে পরীক্ষা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে হচ্ছে যে আপনার একটা সিদ্ধান্তে এসছে। তো এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানটাকে হচ্ছে অধ্যয়ন করলেন মার্কস এঙ্গেলস, এবং সেখান থেকে আপনার তারা একটা সিদ্ধান্তে এলেন বিভিন্ন বিষয়গুলো নিয়ে। এবং এঙ্গেলসের এই নিয়ে অনেকগুলো বই আছে, খুব বড় না, কিন্তু যেমন হচ্ছে যে এই বানর থেকে মানুষের ক্রমবিবর্তনে শ্রমের ভূমিকা, আবার হচ্ছে পরিবার, ব্যক্তিগত সম্পত্তি, রাষ্ট্রের উৎপত্তি, এইভাবে রাষ্ট্র কিভাবে গেছে, এগুলো কিন্তু এঙ্গেলসের যে বুনিয়াদি যে চর্চা, সেই চর্চাগুলোর মধ্যে এগুলো পাওয়া যাবে। তাহলে মার্কস এঙ্গেলস করলেনটা কি? মার্কস এঙ্গেলস যেটা করলেন, যে বিভিন্ন বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছেন, সেই আবিষ্কারগুলোকে তারা সূত্রায়িত করলেন, একটা জায়গায় তাকে গ্রন্থনা করলেন। গ্রন্থনা করে এই যে বিকাশের যেই যে ধারা, সেই ধারাগুলো সম্পর্কে তারা কিছু সিদ্ধান্তে উপনীত হলেন। তাহলে সেগুলো কি কি? মূলত হচ্ছে যে আমরা যদি একদম মৌলিকভাবে বিষয়গুলোকে করি, তাহলে চারটে বিষয় বলা যায়। এক, মানবের উদ্ভব এবং বিকাশ এটা কোনো অতিপ্রাকৃত শক্তি এর জন্য দায়ী নয়, প্রকৃতির নিয়মেই এগুলো হয়েছে। 2 নম্বর কি বললেন? উদ্ভব ও বিকাশের প্রতিটি ক্ষেত্রে শ্রমের ভূমিকাই ছিল প্রধান এবং চালিকা শক্তি। অর্থাৎ শ্রমকে বাদ দিয়ে আপসে আপ কিছু হয়নি। শ্রম সবসময়ই হচ্ছে সেই হাত, মানে আপনার দুপায়ে সোজা হয়ে দাঁড়ানো থেকে শুরু করে হাতকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা, এবং বিভিন্ন কাজকর্ম মানুষ যা করেছে, সেই সবটার ক্ষেত্রে মূল মানে ভূমিকাটা হচ্ছে শ্রমের, মার্কস এঙ্গেলস বললেন। আর কি বললেন? যে এই যে বিকাশ, মানবের এই যে বিকাশ হয়েছে, এই বিকাশটা হচ্ছে যে মানে আপনার বহু সময় ধরে হয়েছে। সাধারণভাবে অনেক সময় লেগেছে, প্রচুর কোটি কোটি বছর লেগেছে। আবার কখনো হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। এবং এখানে বিজ্ঞানী ডি ভ্রিসের যে মতবাদ, থিওরি অফ মিউটেশন, মিউটেশন তত্ত্ব, এই মিউটেশন তত্ত্ব বলছে যে জিনের মধ্যে, মানুষের শরীরে কোষের মধ্যে যে জিন আছে, সেই জিনের মধ্যে আকস্মিক পরিবর্তন ঘটে এবং অত্যন্ত দ্রুত পরিবর্তন, এটা হচ্ছে মিউটেশন। এবং এই মিউটেশনের মধ্যে দিয়ে নতুন প্রজাতি তৈরি হচ্ছে। ওই হচ্ছে যে আপনার মানে ল্যাজগুলো, ইঁদুরের ল্যাজ কেটে দিলাম,
করতে করতে অব্যবহারের মধ্যে দিয়ে হলো তা না, জিনের মধ্যে আকস্মিক যে পরিবর্তন, সেই পরিবর্তন হচ্ছে জিন মিউটেশনের তত্ত্ব। এইটা হচ্ছে আপনার এইটার ওপরে মার্কস এঙ্গেলস জোর দিলেন। আর 4 নম্বর শেষ যেটা হচ্ছে যে আরে পৃথিবীতে তো আরো অনেক প্রাণী ছিল এবং বৃহদাকার সমস্ত প্রাণী। ধরুন ডাইনোসর, এই ডাইনোসর ছিল মানুষের থেকে বিশাল। এখনো হাতি, সে বিরাট প্রাণী, মানুষের থেকে। জলচর প্রাণীদের মধ্যে হচ্ছে তিমি, সে বিশাল প্রাণী, কিন্তু এরা কেউ পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে না। আয়তনের দিক থেকে, আকারের দিক থেকে অনেক ছোট প্রাণী হচ্ছে মানুষ, সে হচ্ছে পৃথিবীর ওপরে তার দখলকে কায়েম করেছে। কেন? এইটাই হচ্ছে অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের তফাৎ। তারা হচ্ছে বস্তু ও শক্তির ওপর প্রভাব বিস্তার করে নিজের এবং মানুষের সেবায় হচ্ছে এই যে বিভিন্ন আবিষ্কার বা এর যে প্রয়োগ বস্তু বা শক্তির, সেইটা করে তার নিজের এবং সামগ্রিকভাবে মানুষের সেবায় এটাকে নিয়োজিত করতে পেরেছে। তাহলে এই 4টে মূল বিষয় হচ্ছে এই মানবের বিকাশ সংক্রান্ত বিষয় বলতে গিয়ে সমগ্র বিজ্ঞানের ওপরে যে অবজারভেশন, পর্যবেক্ষণ মার্কস এঙ্গেলসের সমাজ বিজ্ঞানী হিসেবে তারা এই কথাগুলো বললেন। অলৌকিক কোনো বিষয় নেই, অলৌকিকভাবে হচ্ছে যে মানুষ এসে যায়নি পৃথিবীতে, প্রাকৃতিক নিয়মেই হচ্ছে যে এসেছে। আর এর জন্য শ্রমের ভূমিকাটা প্রধান। বহু কাল ধরে পরিবর্তন হয়েছে, কখনো ধীরে কখনো দ্রুত। আর এই সবগুলো হচ্ছে যে এই যে বস্তু জগৎ, শক্তি, এনার্জি, এর ওপরে মানুষ হচ্ছে যে তার নিজের প্রভাব বিস্তার করেছে, তা সেই প্রভাবকে ব্যবহার করে সে নিজের এবং মানুষের সেবায় নিয়োজিত করেছে। এটাই হচ্ছে মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে এইভাবে নিজের প্রতিষ্ঠা কায়েম করেছে। ধন্যবাদ।